সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। এ সময় শিক্ষা ও ক্যাম্পাস বিষয়ক অনুষ্ঠান ই-ওয়াচে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফাতিহা শাফি। ঢাকা সিটি কলেজ সায়েন্স ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হলো তৃতীয় ইন্ট্রা সায়েন্স ফেস্ট। ব্যতিক্রমী অনুষ্ঠানের বিভিন্ন ইভেন্টে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এখন দেখবেন এ সংক্রান্ত একটি বিশেষ রিপোর্ট। দেশ ও জাতির উন্নয়নের জন্য বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন ছাড়া বিকল্প নেই। সেই লক্ষ্যকে সামনে রেখে মানুষের সেবায় বিজ্ঞানকে কাজে লাগাতে এবং তরুণ প্রজন্মকে বিজ্ঞান মনস্ক করে তুলতে প্রতিষ্ঠা হয় ঢাকা সিটি কলেজ সায়েন্স ক্লাব। এ ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হলো বিজ্ঞান ও উদ্ভাবনী চিন্তাশীল শিক্ষার্থীদের মিলনমেলা তৃতীয় ডিসিসি-এসসি ইন্ট্রা সায়েন্স ফেস্ট। ভিন্ন ভিন্ন ইভেন্ট নিয়ে এবারের আয়োজনটি অনুষ্ঠিত হয়। এর মধ্যে বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট ডিসপ্লে, দেয়াল পত্রিকা, অলিম্পিয়াড কুইজ অন্যতম। ডিসেম্বর সিটি কলেজ প্রাঙ্গণে আয়োজিত দিনব্যাপী এ বিজ্ঞান মেলার উদ্বোধন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক মোহাম্মদ লুৎফর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। এছাড়াও অতিথি ছিলেন আইএফআইসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন ঢাকা সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর কাজী নেয়ামুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা। আগামীর বাংলাদেশের আমরা যে স্বপ্নটা দেখছি আপনাদেরকে নিয়ে, সেই স্বপ্ন সফল করার জন্য সবার আগে এইচএসসি লেভেলে ভালোভাবে পড়াশোনা করে আপনার যেই দিকে পছন্দ সেই দিকের দেশের বেস্ট ইউনিভার্সিটিতে আপনার যেতে হবে। বিশ্ববিদ্যালয়ের গণ্ডি শেষ করে আগামীর বাংলাদেশের নীতি নির্ধারণের গণ্ডিতে, সেটা যেভাবেই হোক না কেন, শিক্ষা দিয়ে হোক, সেবা দিয়ে হোক, খেলাধুলা দিয়ে হোক, রাজনীতি দিয়ে হোক, প্রশাসন দিয়ে হোক, আমরা আপনাদেরকে আগামীর বাংলাদেশের নেতৃত্বে দেখতে চাই। এবং আমরা বিশ্বাস করি সিটি কলেজের আগামীর প্রজন্মকে আমরা আগামীর বাংলাদেশে দেখব হয় সংগ্রামের রাজপথে অথবা বিজয়। যে যে জায়গায় থেকে দায়িত্ব পালন করি না কেন, আমাদের মনে রাখতে হবে আমাদের টার্গেট হচ্ছে একটি বৈষম্যহীন বাংলাদেশ, একটি গণতান্ত্রিক বাংলাদেশ, একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ করা, যাকে সামনে রেখেই আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে এবং সেটি করতে গিয়ে নানা সংস্কারের মধ্য দিয়ে তারা এই দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। নতুন বাংলাদেশ যেন আমরা বিনির্মাণ করতে পারি, সেজন্য আমরা দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং সিটি কলেজ এই নতুন বাংলাদেশের স্বপ্নের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকবে ইনশাআল্লাহ। আর আজকে বিজ্ঞান উৎসব, বিজ্ঞান বা প্রযুক্তি যেমন জীবনকে পাল্টে দেয়, আর বিপ্লব গোটা পৃথিবীকে পাল্টে দিতে পারে। সেই বিপ্লব সফল হোক এবং সবাই কষ্ট করে এখানে এসেছেন, যারা আয়োজন করেছেন সবাইকে ধন্যবাদ। দিনব্যাপী এ আয়োজনে ৩ শতাধিক শিক্ষার্থী ও তাদের সৃজনশীল উদ্ভাবনী প্রকল্পগুলো উপস্থাপন করেন। শিক্ষা, উদ্ভাবনী, বিজ্ঞান চর্চায় তরুণ প্রজন্মের এ প্রশংসনীয় উদ্যোগের সঙ্গে থাকতে পেরে আইএফআইসি ব্যাংক আনন্দিত। আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ বসিলা ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও 19 ডিসেম্বর ফার্মগেট ক্যাম্পাসে প্লে গ্রুপ থেকে নবম শ্রেণী পর্যন্ত
বাংলা ও ইংরেজি ভার্সনের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বিস্তারিত রিপোর্টে। রাজধানীর প্রাণকেন্দ্রে ফার্মগেটে অবস্থিত আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ ইতোমধ্যে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ন্যাশনাল কারিকুলামে বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনে প্লে থেকে নবম শ্রেণীতে এ বিদ্যালয়ে পাঠদান করা হয়। আলোকিত মানুষ করার প্রত্যয়ে স্বল্প খরচে আন্তর্জাতিক মানের শিক্ষা দান করাই এ প্রতিষ্ঠানের লক্ষ্য। আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ বসিলা ক্যাম্পাসে গত 16 ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। এই উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন ডক্টর আব্দুল হালিম পাটোয়ারি, পরিচালক মরিয়ম আক্তার, অধ্যক্ষ আব্দুল জলিল। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর কাজী নিয়ামুল হক, আইডিয়াল কমার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর আমজাদ হোসাইন, আইডিয়াল ল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর হোসেন পাটোয়ারি প্রমুখ। অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ অংশগ্রহণ করেন। গত 19 ডিসেম্বর বৃহস্পতিবার আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ ফার্মগেট ক্যাম্পাসে প্লে গ্রুপ থেকে নবম শ্রেণীর 2024 শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা, বার্ষিক সামষ্টিক মূল্যায়ন ও বার্ষিক অ্যাসেসমেন্টের ফলাফল প্রকাশিত হয়েছে। এই দিন সকালে ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি অভিভাবক সহ সংশ্লিষ্টদের দৃষ্টি কাড়ে। জাতীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা ঘটে। এবছরের ফলাফলে মেধা তালিকা না থাকায় অভিভাবকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। শিক্ষার্থীরা স্কুল সংশ্লিষ্টদের সাথে গ্রুপ ফটো সেশনে অংশগ্রহণ করে। নানাবিধ আয়োজনের মধ্য দিয়ে রাজধানীর উত্তরার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন কলেজে অনুষ্ঠিত হলো নবীনবরণ। এ বিষয়ে রয়েছে বিশেষ রিপোর্ট। চোখ ধাঁধানো নানাবিধ আয়োজনের মধ্য দিয়ে রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন কলেজে অনুষ্ঠিত হল নবীনবরণ, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। গত বৃহস্পতিবার 26 ডিসেম্বর 2024 উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাসের সুবিশাল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফুলেল শুভেচ্ছায় আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয় 2024-25 শিক্ষাবর্ষে অধ্যয়নরত একাদশ শ্রেণীর নবীন ছাত্রছাত্রীদের। মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলমের সভাপতিত্বে এ আয়োজন করা হয়। বর্ণাঢ্য আয়োজনে প্রধান অতিথি হিসেবে ছিলেন ঢাকার প্রাক্তন বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল বারী। আগস্ট বিপ্লবের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। যারা আহত আছেন, এই স্কুলের অনেক ছাত্রছাত্র আহত হয়েছেন, তারা যেন সুস্থ হন, বাকি জীবন যেন তারা ভালোভাবে কাটাতে পারেন, এই আশা রাখছি। শিক্ষার পাশাপাশি এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসেও তারা অনেক ভালো করেছেন। একটি জাতি গঠনের সবচেয়ে বড় ভূমিকা রাখে শিক্ষক।
উৎসবমুখর নবীন বরণ অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি মাইলস্টোন কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল নুরুন নবী অবসরপ্রাপ্ত। এছাড়াও উপস্থিত ছিলেন মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের নির্বাহী অধ্যক্ষ মিসেস রিফাত নবী আলম, কলেজের উপাধ্যক্ষ প্রশাসন মোহাম্মদ মাসুদ আলম। স্বপ্ন যদি না দেখো জীবনে কখনো বড় হতে পারবে না। স্বপ্ন দেখতে হবে। শুধু স্বপ্ন দেখলে কি হবে? তাকে বাস্তবায়ন করতে হবে। আর বাস্তবায়ন করতে হলে তোমাকে একটা প্ল্যান রাখতে হবে। আমি তোমাদেরকে বারবার এই কথাটা বলে থাকি যে দেখো, যেখানেই ব্যর্থ হয়ে যাও, টক টু ইউর মাস্টার, শেয়ার উইথ ইউর প্যারেন্টস। বাবার সঙ্গে শেয়ার করো, যেটা করো না অনেকে। কেন আমি ব্যর্থ হয়েছি? সো প্ল্যান করতে হবে। এরপর পরিশ্রম, এর কোনো বিকল্প নেই। পরিশ্রম যদি না করো জীবনে কখনো বড় হতে পারবে না। ছাত্রছাত্রীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষগণ, পরিচালকবৃন্দ এবং শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকগণ। সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে ছাত্রছাত্রীদের নজর কাড়া পরিবেশনা সকলকে মুগ্ধ করে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আমাদের সাথে স্টুডিওতে আজ আলোচক হিসেবে উপস্থিত আছেন ডক্টর কামরুল এইচ মজুমদার, প্রফেসর, ইউনিভার্সিটি অফ মিশিগান, ফ্লিন্ট, ইউএসএ। আমাদের সাথে আরও আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ তৌফিকুল ইসলাম মিথিল, সভাপতি, বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদ, এবং আমাদের সাথে আছেন আরিফুল আলম, ট্রান্সন্যাশনাল এডুকেশন এক্সপার্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইউনিগ্লোবাল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। শুরুতেই আমি জনাব আরিফুল আলম আপনার কাছে চলে আসতে যাচ্ছি। আমরা যে বিষয়টি আসলে আজকে আমাদের অনুষ্ঠানের বিষয়বস্তু হিসেবে চূড়ান্ত করেছি সেটি হচ্ছে ক্রস বর্ডার হায়ার এডুকেশন। সেই বিষয়টি সম্পর্কে আসলে অনেকেই অবগত না। শুরুতেই জানতে চাইব যে ক্রস বর্ডার হায়ার এডুকেশন বলতে আসলে আমরা কি বুঝবো এবং সেটি কেন প্রয়োজনীয়, সেই বিষয়ে প্রথমে জানবো এবং আপনার কাছে এই বিষয়গুলো নিয়ে আরও প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো করছি, কিন্তু তার আগে এই বিষয়গুলো নিয়ে জেনে নিতে চাচ্ছি। খুব সহজভাবে যদি বলি, ক্রস বর্ডার হায়ার এডুকেশনের মিনিংটা হচ্ছে কোনো একটি দেশের শিক্ষা ব্যবস্থা কিংবা শিক্ষা প্রতিষ্ঠান যদি অন্য কোনো একটি দেশে তার ক্যাম্পাস কিংবা তার প্রোগ্রাম অফার করে কিংবা অন্য কোনো দেশের একটি বিশ্ববিদ্যালয়ের সাথে জয়েন্টলি তাদের প্রোগ্রাম অফার করে, এটাকেই ক্রস বর্ডার হায়ার এডুকেশন বলে। তার মানে হচ্ছে বিদেশি একটি বিশ্ববিদ্যালয় অন্য আরেকটি দেশে তাদের প্রোগ্রামগুলো অফার করছে, যার মাধ্যমে ওই দেশের শিক্ষার্থীরা বিদেশি ডিগ্রি অর্জন করতে পারছে, অ্যাক্রেডিটেড ডিগ্রি অর্জন করতে পারছে। এটাকে সহজ ভাষায় যদি বলি এভাবেই বলতে হয়। আচ্ছা, এটির প্রয়োজনীয়তা কি সেই বিষয়ে আমরা একটু জানতে চাচ্ছি, এবং এই যে এই কথাটি বললেন যে দেশে বসে আসলে বিদেশি একটি বিশ্ববিদ্যালয়ের একটি ডিগ্রি অর্জন করার যে বিষয়টি, এই বিষয়টিকে আসলে কেমনভাবে দেখছেন? এই বিষয়টির অবশ্যই ইতিবাচক দিকটাই বেশি দেখতে হবে। কারণ হচ্ছে এতে করে লোকাল যে বিশ্ববিদ্যালয়গুলো বা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো থাকে তাদের মধ্যে একটা কম্পিটিশন তৈরি হয় কোয়ালিটি হায়ার এডুকেশন নিয়ে। সো এতে করে হয় কি, শিক্ষার্থীরা একটি কোয়ালিটি হায়ার এডুকেশন গ্রহণ করতে পারে নিজ দেশে। আর যদি এই প্রতিযোগিতা না থাকে, বিশ্বব্যাপী যে আপনার র্যাঙ্কিং সিস্টেম কিংবা কোয়ালিটি, তাহলে লোকাল বিশ্ববিদ্যালয়গুলো তাদের মতো করেই পরিচালনা করে থাকে শিক্ষা ব্যবস্থা। এতে করে আপনার শিক্ষার্থীরা কিংবা বিশ্ববিদ্যালয়ের যে মান উন্নয়ন, শিক্ষার মান উন্নয়ন, গুণগত মান উন্নয়ন, তার আর হয়ে ওঠে না। সো এই জন্য এটাকে আমি খুব ইতিবাচক দিক থেকেই দেখি। স্পেশালি বাংলাদেশের প্রেক্ষাপটে ক্রস বর্ডার হায়ার এডুকেশনের গুরুত্ব অত্যন্ত। আচ্ছা, অনেক ধন্যবাদ। আপনার কাছে আরও প্রশ্ন আছে, আমরা সেই প্রশ্নে আসছি আবারও। অধ্যাপক ডক্টর মোহাম্মদ তৌফিকুল ইসলাম মিথিল, আপনার কাছে চলে আসবো এবার। আপনার কাছে আসলে আমার প্রশ্ন থাকছে যে এই যে উনি যেরকম হায়ার এডুকেশন নিয়ে উনি বিস্তারিত বললেন, কিন্তু সংশ্লিষ্ট যারা আছেন বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তাদের মধ্যে অনেকেই আসলে মনে করছেন যে নিম্নমানের বিদেশি বিশ্ববিদ্যালয় নাম সর্বস্ব ক্যাম্পাস পরিচালনার মাধ্যমে একটি বাণিজ্যের শঙ্কা রয়েছে। সেই বিষয়টিকে আসলে আপনি কেমনভাবে দেখছেন? এটা আসলে বাংলাদেশেও আপনি পাবেন এমন কিছু নাম সর্বস্ব আছে, এটা পৃথিবীর সব প্রান্তেই আছে। যেটা আমরা দেখেছি যে একসময় লন্ডনে আসলে কিছু বিল্ডিং বেসড শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে।
এবং এগুলো ওয়েস্টেও কিছু জায়গায় উঠেছে, মালয়েশিয়াতে তো ব্যাপক আছে, এবং এটার রিফ্লেকশন এখন আমরা দেখতে পাই, দেখা গেছে ইন্ডিয়াতে আছে। আপনি দেখেছেন 90-এর দশকে প্রচুর বাংলাদেশ থেকে স্টুডেন্ট ইন্ডিয়াতে যাওয়ার একটা হিড়িক ছিল, এবং ওই নাম সর্বস্ব যে প্রতিষ্ঠানগুলো আছে ওরাই ব্যাচেলার্স মাস্টার্স ডিগ্রি অফার করতেন। তার আগের ট্রেন্ডটা কিন্তু আমি বলেছি লন্ডনেও ছিলেন, ইউরোপেও ছিলেন। এখন সর্বশেষ এই সাউথ এশিয়াতে এটা রিফ্লেকশনটা আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি আপনি চিন্তা এখন ডিপেন্ড করছে যে আপনি আসলে কোত্থেকে ডিগ্রিটা নেবেন, আপনি কোন ব্র্যান্ডের হতে চান। সো এখানে নাম সমস্যা আছে, প্রতিটা ব্র্যান্ডেই আছে। আপনি রপ্তানিকারক পোশাক প্রতিষ্ঠানে যেতে চান, আপনি খাবারের ইয়েতে যেতে চান, ঔষধও দেখেন ভেজাল ওষুধ আছে, প্রতিটা সেক্টর আছে, একইভাবে শিক্ষায়ও আছে। এখন আমরা ডিপেন্ড করছে যে আমি আসলে ডিগ্রিটা কি জন্য চাই। এই ডিগ্রিটা কি আসলে কি নলেজ বেসড আমি একটা ডিগ্রি চাই, নাকি ডিগ্রিটা আমার দরকার ফর মাই ওয়েডিং সেরিমনি, বিয়ের জন্য কাজে আসবে, আমি মানুষের কাছে বলতে পারবো আই গট এ ব্যাচেলার ডিগ্রি, আই গট এ ডক্টরাল ডিগ্রি। আপনি দেখেছেন এই যে লাস্ট 16 বছরের ফ্যাসিস্ট সরকারের সময় আমরা দেখেছি কিছু পুলিশ অফিসার, কিছু সরকারি কর্মকর্তা ডক্টরেট ডিগ্রি করেছেন, বাট ওনাদেরকে কিন্তু আমরা হোল টাইমে কিন্তু দেশে দেখেছি। মাই কোশ্চেন হাউ অ্যান্ড হোয়ার দে গট দিস ডিগ্রি। আমরা যে ডিগ্রিটা করেছি, আমি আপনাকে বলি টু বি অনেস্ট, টু বি স্ট্রেইট, আমি আমার ডক্টরাল ডিগ্রি নিতে যেয়ে আমার পিছনের চুল পাকিয়ে ফেলেছে। নাম সর্বস্ব নামে লাগানোর জন্য ডিগ্রিগুলো রাস্তাঘাটে পাওয়া যায় এখন, আমার কাছে মনে হয়। তো ওগুলোকে আমরা কনসিডারেশনে আনবো না, আমরা অথেন্টিক এবং যেখান থেকে প্রকৃত অর্থে আমি আমার নলেজ আহরণের জন্য যেটা করব সেটাকে আমরা কনসিডার করব। আপনার কথায় আমরা মোটা দাগে ধরে নিতে পারি যে এই ডিগ্রিগুলো আসলে ক্যারিয়ারে সেরকম উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারেন না। আবারও ফিরে আসছে আপনার কাছে, আপনার সাথে আরও অনেক প্রশ্ন আছে। ডক্টর কামরুল এইচ মজুমদার, আপনার কাছে চলে আসছি। আমরা চতুর্থ শিল্প বিপ্লবের যে বিষয়টি বা কৃত্রিম বুদ্ধিমত্তা এআই যেটিকে আমরা বলি, সেটির উত্থানের কথা আসলে মাথায় রেখে এখন অনেক শিক্ষার্থী আসলে যুগোপযোগী শিক্ষা গ্রহণে আগ্রহী হয়ে উঠেছে। তো সেই ক্ষেত্রে আমাদের ক্রস বর্ডার হায়ার এডুকেশন এইটি আসলে কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি আরেকটু ওনার সাথে একটু অ্যাড করতেছি যে বাংলাদেশে এখন 114টা প্রাইভেট ইউনিভার্সিটি আছে, 55 পাবলিক, এর ভিতরে 14টা ভালো। সো ইউ অলওয়েজ লুক ফর কোয়ালিটি অ্যান্ড হাউ কোয়ালিটি ইজ ডিফাইন্ড, কারিকুলাম এবং ফ্যাকাল্টি ইট হ্যাভ টু বি আপডেটেড, লাইফ লং লার্নিং যেটা বলি আর কি। তো আমাদের দেশের শিক্ষকরা সাধারণত একবার চাকরি পাওয়ার পরে আর লাইফ লং লার্নিংয়ের দিকে যাচ্ছে না। কিন্তু ইউনাইটেড স্টেটসে আমরা এখন, আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার প্রফেসর, আই এম ইউজিং এআই অ্যান্ড মেশিন লার্নিং, সো ইটস ইন্টিগ্রেটেড ইন এভরি ডিসিপ্লিন, এবং উই হ্যাভ ডিগ্রি ইন এআই অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাইবার সিকিউরিটি, উই হ্যাভ ডিগ্রি। তো এটা হচ্ছে কি আমাদের শিক্ষা ব্যবস্থাটা খুবই যুগোপযোগী। তো সেটার জন্য বাংলাদেশে ইমিডিয়েটলি আমরা 1 বছরের ভিতরে একটা ডিগ্রি ডেভেলপ করে কোর্স কারিকুলাম করে আমরা 10 জন ফ্যাকাল্টি হায়ার করতে পারি। উই হ্যাভ দ্য এবিলিটি। বাংলাদেশে একটা নতুন ডিগ্রি প্রোগ্রাম চালু করতে অনেক সময় লাগে। তো ক্রস বর্ডার হায়ার এডুকেশনের সুবিধা হচ্ছে যে আমাদের যে ইন্টেলেকচুয়াল ক্যাপিটালগুলো আছে ইউনাইটেড স্টেটসে, এবং বাংলাদেশে অনেক এক্সপার্ট আছে who are involved in higher education. Like me, there are a lot of professors from Bangladesh. We are working leading universities. আমরা ক্রস বর্ডার হায়ার এডুকেশনের মাধ্যমে বাংলাদেশের সেই টেকনোলজিগুলো আমরা ট্রান্সফার করতে পারি। কোয়ালিটি এডুকেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমরা এখন এআইকে আমরা একটা অ্যাবস্ট্রাক্ট হিসেবে দেখতেছি, বাট এআই উইল বি ইন এভরিথিং, এভরি সেক্টর, হেলথ কেয়ার, ইঞ্জিনিয়ারিং, ম্যানুফ্যাকচারিং। আমি কালকে একটা সেমিনারে বলতেছিলাম যে আমি যে শহরে থাকি সেই শহরে একটা অটোমোটিভ ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে। they have 3,000 employees, not they have 50 employees. Everything is AI based, machine learning based and robotic based. তো সেই জন্য AI and machine learning is not abstract, it's really happening. And আমরা বাংলাদেশে ক্রস বর্ডার হায়ার এডুকেশনের মাধ্যমে সেই টেকনোলজিগুলো আমরা ট্রান্সফার করতে পারি, যেটা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের পক্ষে হয়তো বা আরও 20 বছর 30 বছর সময় লাগবে, এবং আমরা অনেক পিছিয়ে আছি। কোয়ালিটির কথা বললেন, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং অনেক নিচে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে। তো সেটা নিজেদের পক্ষে করা সম্ভব না। কোলাবোরেশন উইথ হায়ার কোয়ালিটি ইনস্টিটিউশন ইন ওয়ার্ল্ড ওয়াইড র্যাঙ্কিংয়ে, যেমন ইউনিভার্সিটি অফ মিশিগান র্যাঙ্কড টপ 20 ইন দ্য ওয়ার্ল্ড। তো বাংলাদেশের বিশ্ববিদ্যালয় সাধারণত 1000 বা 1500 এরকম র্যাঙ্কিংয়ে থাকে। তো তাদের পক্ষে ওই র্যাঙ্কিংয়ে যাওয়া অনেক সময় লাগবে, কিন্তু আমাদের সাথে কোলাবোরেট করলে থ্রু ক্রস বর্ডার হায়ার এডুকেশন they can improve their quality, improve their quality in a expedited manner, তাড়াতাড়ি করতে পারবে আর কি।
ওকে, আমরা সেই ব্যাপারে যথেষ্ট আশাবাদী। আমরা হয়তো ভবিষ্যতে খুব নিকটবর্তী ভবিষ্যতে আমরা তার প্রতিফলন দেখতে পাবো। আবারও ফিরে আসছি আপনার কাছে, জনাব আরিফুল আলম, আবারও আপনার কাছে চলে আসছি। আমাদের দেশের অধিকাংশ শিক্ষার্থীকেই আমরা আসলে দেখি যে তারা কিন্তু বিদেশ গমনে আসলে অনেক ক্ষেত্রেই আগ্রহী হয়ে থাকে। তো এই বিদেশ গমনের ক্ষেত্রে হায়ার এডুকেশন, আসলে ক্রস বর্ডার হায়ার এডুকেশন কতটা ইম্প্যাক্ট ফেলে বা কতটা গুরুত্ব বহন করে? বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় 80,000 শিক্ষার্থী বিদেশে যাচ্ছে উচ্চশিক্ষার জন্য, এবং আপনার couple of $1 billion has been transferred to other countries from Bangladesh. So এই জিনিসটাকে যদি প্রপারলি অ্যাড্রেস করা যায় যে বাংলাদেশ থেকে আমরা 80,000 শিক্ষার্থী বিদেশে পাঠাচ্ছি, পাশাপাশি হচ্ছে একটা বড় অঙ্কের টাকা বিদেশে চলে যাচ্ছে। সো এটাকে রিটেন করার একটা বড় সুযোগ রয়েছে ক্রস বর্ডার হায়ার এডুকেশনের থ্রুতে, যদি এখানে প্রপার স্ট্র্যাটেজি এবং কোয়ালিটি অ্যান্ড অ্যাক্রিডিটেশন মেনটেন করা যায়। তো বিদেশি বিশ্ববিদ্যালয়গুলো অবশ্যই অ্যাক্রিডিটেশন মেনটেন করে। আমি যদি মিস্টেক না করে থাকি, আপনার ইউনিভার্সিটি অফ মিশিগান ফ্লিন থেকে যে প্রফেসর সাহেব এসেছেন, ওনার ইউনিভার্সিটির প্রত্যেকটা সাবজেক্ট অ্যাক্রিডিটেড, যেখানে আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোর ম্যাক্সিমাম সাবজেক্ট অ্যাক্রিডিটেড না। তো অ্যাক্রিডিটেশনটা হচ্ছে বিশ্ববাজারে, চাকরির বাজারে গ্র্যাজুয়েটদেরকে একটা বড় অপরচুনিটি ক্রিয়েট করে দেয়। প্রথম দফাতেই তারা ইন্টারভিউর জন্য কল পায়, কারণ হচ্ছে অ্যাক্রিডিটেশনের যে প্রক্রিয়া রয়েছে, পলিসি রয়েছে, এর মধ্যে নিখুঁতভাবে একটা শিক্ষার্থীকে সহজভাবে পাশ করার সুযোগ করে দেয় না। এটা তাকে একেবারে প্রত্যেকটা স্টেপ পার হয়ে যেতে হয় গ্র্যাজুয়েশনের পূর্ব মুহূর্ত থেকে, এবং তাকে এনশিওর করতে হয় যে দ্য গ্র্যাজুয়েট ইজ রিয়েলি হি কমপ্লিটেড হিজ গ্র্যাজুয়েশন উইথ কোয়ালিটি অফ এডুকেশন। থ্যাংক ইউ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। জি, অধ্যাপক ডক্টর মোহাম্মদ তৌফিকুল ইসলাম মিথিল, আবারও আপনার কাছে ফিরে আসছি। এবার জানতে চাচ্ছি যে এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি বাংলাদেশে আসলে প্রতিষ্ঠিত হয়, তো সেক্ষেত্রে কি আসলে প্রতিযোগিতা বেড়ে যাবে, নাকি আমাদের শিক্ষার গুণগত যে মান সেটি উন্নত হবে বলে আপনি মনে করেন? আমি আসলে আগের কথাটারও একটু কন্টিনিউ করতে যাচ্ছি, পাশাপাশি আপনার কথার উত্তর দিচ্ছি আমি। তাই যেটা ইউনিভার্সিটি অফ মিশিগানের প্রফেসর যিনি বলেছেন, আসলে আমরা কোন দিকে যাব, প্রশ্নটা কিন্তু আমার সেখানে। আমরা কি নিড বেসড এডুকেশনে যাব, আমরা কি বেসিক এডুকেশনে যাব, নাকি আমরা একাডেমিক এক্সেলেন্সে যাব? তো অ্যাট দিস মোমেন্ট আমাদের প্রয়োজন কোনটা? আমাদের কিন্তু প্রয়োজন নিড বেসড এডুকেশন, যেটা আমরা মার্কেটে ধরেন আমাদের এমপ্লয়মেন্ট অপরচুনিটিস সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে এমপ্লয়মেন্ট অপরচুনিটিস। এবং আমি রিসেন্টলি দেখেছি যে জাপান এবং ইউরোপ থেকে প্রচুর ডিমান্ড আসছে আইটি গ্রাজুয়েট, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। বাট হোয়াট আর উই প্রডিউসিং ইন দ্য মার্কেট? এ লট অফ BBA গ্রাজুয়েট অ্যান্ড বেসিক এডুকেশন। আপনি দেখেন, কিছুদিন আগে আমার একটা স্টুডেন্ট এসে আমাকে বলল, স্যার আমি MBA করেছি, আমার স্টার্টিং স্যালারি 20,000 টাকা, হোয়ারেজ উই পে আওয়ার ওন ড্রাইভার 25,000 টাকা পার মান্থ। তা এখন দেখেন, এই যে আমার প্রশ্নটা হলো আমরা কোন এডুকেশনে যাব? আমরা নিড বেসডে যাব না বেসিক এডুকেশনে যাব? আমার মনে হয় নিড বেসড এডুকেশন আমাদের প্রথমে যাওয়া উচিত। সেকেন্ড অপশন আমি বলবো, যেটা ইউনিভার্সিটি অফ মিশিগানের প্রফেসর যিনি বলেছেন, আমরা সেই এডুকেশনে তখন যাই ওই যে একাডেমিক এক্সেলেন্স, অথবা আমরা শিক্ষা প্রতিষ্ঠানকেও কিন্তু ডিভাইড করতে পারি, যে টিচিং বেসড ইউনিভার্সিটি, যেখানে গ্রাজুয়েট হয়ে আমরা এমপ্লয়মেন্ট অপরচুনিটি স্ট্রেট ওয়ে, সো দ্যাট আওয়ার ইয়াং গ্রাজুয়েট ক্যান গেট অপরচুনিটি ফর দ্যাম। স্যার, এবার আপনার কাছে চলে আসছি। আপনার কাছে এবার আমি জানতে চাইছি যে বিদেশি শিক্ষার বহুমাত্রিক আসলে সুযোগ ঘটানো হয়েছে, বহুমাত্রিক সুযোগ করে দেওয়া হয়েছে, তারপরেও ক্রস বর্ডার হায়ার এডুকেশন তার সম্প্রসারণটি যথাযথভাবে করতে পারছে না, সেটি আসলে কেন? সেখানে আমি তো আসলে বাংলাদেশে থাকি না, আমি যেটা শুনেছি আর কি, বেসড অন different discussion. So higher education become a very highly commercialized and a business. So any business don't want competition. Competition hole business consumer get benefit from the competition, but the companies does not get benefited. তো বাংলাদেশে যারা বিশ্ববিদ্যালয় আছে তারা মনে করতে, তাদের একটা ধারণা যে CBHE হলে তাদের হয়তোবা রেভিনিউতে বা কোয়ালিটি স্টুডেন্টের সমস্যা হতে পারে। তো সেটা একটা ফ্যাক্টর। আরেকটা ফ্যাক্টর হচ্ছে government level there are some bureaucratic system in University Grant Commission, including University Grant Commission and Education Ministry. They are reluctant to invite foreign university. আমি ফরেন ইউনিভার্সিটির পক্ষ থেকে বলতেছি যে বিদেশি হাই কোয়ালিটি ইউনিভার্সিটি বাংলাদেশে আসার জন্য কতটুকু আগ্রহী সেটা আমাদের দেখতে হবে। এখানে কি পয়েন্ট হচ্ছে, আমি বাংলাদেশে আসি প্রতি বছর, বাংলাদেশ থেকে অনেক স্টুডেন্টকে সুযোগ দেওয়ার চেষ্টা করি, এবং সেটা দিস ইজ নট পার্ট অফ মাই জব ইজ নট রিক্রুটমেন্ট, আমি এখানে এসে সুযোগ দিই। তো এখানে যারা বাংলাদেশি যারা
এক্সপেট্রিয়ট এডুকেটর আছেন বিভিন্ন ইউনিভার্সিটি, দে হ্যাভ টু টেক দ্য লিড। আমি আমার ইউনিভার্সিটি আমি যখন বলি বাংলাদেশে যাবো, আই ওয়ান্ট টু ব্রিং, ইফ ইউ ওয়ান্ট টু ডু ইট উইল সাপোর্ট ইউ। সো ক্রস বর্ডার হায়ার এডুকেশনে ভালো ইউনিভার্সিটিকে ইনভাইট করতে হলে গভর্নমেন্টের সুযোগ দিতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানের সুযোগ দিতে হবে, নাহলে আমরা হাই কোয়ালিটি ইনস্টিটিউশনকে ইনভাইট করতে পারবো না। তা আপনার কথা আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাচ্ছি, যে আপনি বলতেছেন টিচিং ইনস্টিটিউট এবং রিসার্চ ইনস্টিটিউট, একাডেমিক এবং টিচিং ইনস্টিটিউশন আলাদা করতে হবে। তো সেটা আসলে না করেও সম্ভব। আমরা যেটা বলি প্রজেক্ট বেসড লার্নিং, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, প্রত্যেকটা সাবজেক্টে উই ক্যান ইন্টিগ্রেট প্রজেক্ট। যেমন আমি একসময় স্ট্যাটিস্টিক্স পড়াতাম, এক সময় প্রবাবিলিটি, ভেরি অ্যাবস্ট্রাক্ট সাবজেক্ট, নোবডি ক্যান ডু ইট। সো হোয়াট ইজ হাউ ডু ইউ ডু দ্য কোরিলেশন রিগ্রেশন। তো একটা স্টুডেন্টকে বলতেছিলাম যে হোয়াই ডোন্ট ইউ কালেক্ট ইউর ওন ডাটা, হোয়াই ডু ইউ দ্য বুক ডাটা, সো কী ডাটা কালেক্ট করবো, সো ইউ হাউ লং ইট টেক্স ফর ইট টু কাম অ্যান্ড গো ব্যাক টু স্কুল এভরি ডে। সে বলতেছে 30 মিনিট থেকে 45 মিনিট। নো, you collect data every day for next 20 days and you do analyze it, you find a correlation and you find so applied learning যেটা বলি, activity based learning, project based learning যদি আমরা ইন্টিগ্রেট করি, এটা প্রতিটা সাবজেক্টে সম্ভব, ইভেন সোশিওলজি, হিউম্যানিটিজ, activity based এবং project based learning will prepare students to solve a real world problem. আমরা এখন এটা রোট মেমোরাইজেশন করি, বইয়ের থেকে পড়া, সেটা কিন্তু আসলে this is obsolete knowledge. You have to apply the knowledge while you are studying. তো সেটা যদি ইন্টিগ্রেট করা যায়, তাহলে যেমন আমাদের এখানে ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট, আমি গিয়েছি কয়েকটা ইনস্টিটিউশনে, ইঞ্জিনিয়ারিং পাস করেছে, বাট দে ক্যানট পারফর্ম, দে ডোন্ট নো, দে আর রিডিং দ্য বুক, বাট দে হ্যাভ টু ডু, উই হ্যাভ টু হ্যাভ প্রজেক্ট বেসড লার্নিং ইন এভরি ডিসিপ্লিন, এভরি সাবজেক্ট। সো কারিকুলাম রিফর্মের দরকার আছে। তাই কারিকুলাম রিফর্ম করে ওইটা হলে স্টুডেন্টস উইল মেক দ্য ডিসিশন। আমরা এখানে ল্যাব ইঞ্জিনিয়ারিং, আমরা উই টিচ সাম ল্যাব অ্যান্ড ইউ ডিজাইন এ ল্যাব, আই এম গিভিং এ থিওরি, ইউ ডিজাইন দ্য ল্যাব, ইউ বিল্ড দ্য ল্যাব অ্যান্ড প্রুভ দ্য থিওরি। সো সেই ধারণাটা আমাদের ভিতরে ইন্টিগ্রেট করতে হবে, যেটা আমরা ইউনাইটেড স্টেটসে করি। আচ্ছা, আমরা যেরকমটা জেনে এসেছি যে এই যে ক্রস বর্ডার হায়ার এডুকেশন, এটা শিক্ষা পদ্ধতিতে একটি নতুন সংযোজন হিসেবে কাজ করছে, তো সেই ব্যাপারে আপনার অভিমত কি? অবশ্যই, সেটাতে কথা হচ্ছে আমাদের দেশে যে কারিকুলাম আছে, লেগেসি কারিকুলাম, দ্য টিচার্স হ্যাভ লেগেসি নলেজ। আমরা যেটা পড়ে এসেছি সেটা এখন আমাদের ক্রস বর্ডার এডুকেশনে যে বিদেশি হাই কোয়ালিটি বিশ্ববিদ্যালয়ে যেভাবে টিচিং কারিকুলাম রিফর্ম এবং স্টুডেন্টস ইনভলভমেন্ট করে, সেই জিনিসটা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে অ্যালাউন করা খুব ডিফিকাল্ট, বিকজ ফার্স্ট অফ অল দে ডোন্ট হ্যাভ দ্য exposure to the latest educational process, they don't have the exposure to the curriculum, এবং আপনি একটা বিদেশ থেকে একটা সিলেবাস আনলেই এটা যে এই দেশে একই পড়াচ্ছেন, নট নেসেসারিলি। আপনি বাংলাদেশে যে টেক্সট বুক পড়াচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ে, MIT তো সেই টেক্সট বুক পড়াচ্ছে, একই টেক্সট বুক। তো ইট ডাজ নট মিন দ্যাট দ্য কোয়ালিটি সেম, ইট নিডস এ এনভায়রনমেন্ট। তো সেই জন্য ক্রস বর্ডার হাই এডুকেশনে আমরা সেই জিনিসগুলো ইন্টিগ্রেট করতে পারি, আমরা অ্যাডভাইস করতে পারি। তো আমি আরেকটা প্রপোজাল রাখতেছিলাম, বিদেশে যারা এডুকেটর আছে আমার মতো, দে শুড বি পার্ট অফ প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি বোর্ড অফ ট্রাস্টি বা গভর্নিং বডিতে আমাদেরকে যদি রাখা হয়, উই ক্যান গিভ অ্যাডভাইস। এটা ছাড়া আমরা বাংলাদেশে এসে একটু কথাবার্তা বলি, আমরা চলে যাই, এভরিথিং বিকাম ডিলিটেড। সেটা হচ্ছে আমরা ডিলিট হয়ে যায় আর কি সিস্টেম থেকে। তো আমরা সিস্টেম ইন্টিগ্রেট হলে থ্রু ক্রস বর্ডার হাই এডুকেশন, আদার মিডিয়া, দেন উই ক্যান হেল্প improving the quality of higher education in Bangladesh. আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের আমন্ত্রণে আজকে সাড়া দেওয়ার জন্য। আপনাদের মাধ্যমে আমরা ক্রস বর্ডার হায়ার এডুকেশন, যেটি নিয়ে অনেকেই আসলে জানতো না, অনেকেই জানতো, সেই সম্পর্কে আমাদের দর্শকরা বিস্তারিত ধারণা পেয়েছেন। প্রিয় দর্শক, সবাইকে আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে।